মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা, শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা এলাকা। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, হাইকোর্টের নির্দেশনায় 1 মাসের স্থিতাবস্থা। আগারগাঁওয়ে রাস্তা অবরোধ করে আজও বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীতে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকা। কলেজে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র। 3 কলেজের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। আরও জানাচ্ছেন দীপন দাওয়ান। রবিবার ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সোমবার এভাবেই ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করে সরকারি কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী। এক পর্যায়ে কলেজের ভেতরে গিয়ে ভাঙচুর করে বিভিন্ন রুম, নিয়ে যায় জিনিসপত্র। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ। ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী আটকে যায়। তাদের ওপর হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় ডেমরা এলাকার স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। ওরা পুরা 2-3টা কলেজ আসছে। আইসা প্রথমে আমাদের স্যার ছিল, স্যার সহ আমাদের কলেজ পুরা ভাঙচুর এবং কলেজের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, এই যে দেখেন কি নথিপত্র, এগুলা জ্বালাই দিছে। পরে এগুলো অ্যাটাকটা করছে, কোনো কিছুই ওরা কোনো কথা ভাবেনি, কোনো কিছু চিন্তাই করেনি। বুঝতে পারছেন, এখানে যে মানুষের স্বাভাবিক যাদের রোডে চলাচল করতেছে তাদের কথাও তারা কিন্তু কোনো রকম চিন্তা করেনি। ওনারা ভয়েই চলে গেছে, আমরা সবাই একসাথে দৌড় দিছি, ওনারা ভয়ে চলে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হলেও ব্যর্থ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল 3:30টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বিপুল সংখ্যক পুলিশ, আমাদের সাথে আর্মি পার্সোনেল অফিসার যারা আছেন তারা ছিলেন, র্যাব এসছেন। আমরা পরবর্তীতে এই মাহবুবুর মোল্লা কলেজের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কি এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আমরা এটা দেখেছি এবং এটার পরবর্তী যে আইনগত ব্যবস্থা, অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে বাহাদুর শাহ পার্কের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। ডিএমআরসি সহ আরও ঢাকার 35টা প্লাস কলেজ তারা আইসা এই সোহরাওয়ার্দী কলেজে আক্রমণ করছে এবং আমাদের যত বন্ধু বান্ধব ছিল, শিক্ষার্থী ছিল, তাদের উপর হামলা করছে। আপনি আইসা একটা কলেজ নষ্ট করে দিলেন, পুরো একটা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান নষ্ট করে দিলেন, সেটা তো মানা যায় না। এর কঠিন হস্তে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে সোহরাওয়ার্দী, কবি নজরুল এবং 7 কলেজের আপামর সাধারণ শিক্ষার্থীরা। কলেজ দুটির অধ্যক্ষরা ভিক্টোরিয়া পার্কের সামনে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন শিক্ষকরা। তোমাদের এখানে আক্রমণ করছে, আমার মনে হয় ছাত্র না, এরা সন্ত্রাসী। ছাত্র নাম দিয়ে আসছে, আমি এদেরকে দেখছি, তোমরা দেখো নাই তো। আমি ওদের সাথে 2 ঘন্টা পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে, কথা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে আসছি। উনি সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি আছেন, আমাদের শর্ত মেনে নিতে রাজি আছেন। তা আমি প্রশাসনকে বলেছি, আমি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া 1 পাও নড়ব না। গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এর জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ডেমরা এলাকায় আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, ডেমরা এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আজকে সারাদিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটি হচ্ছে যে সোহরাওয়ার্দী কলেজ এবং বাংলা কলেজের শিক্ষার্থীরা একযোগে এসে সকালবেলা 12টার দিকে তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে ভাঙচুরের ঘটনা চালায়, যে তাণ্ডব চালায়, কিন্তু এখন থেমেছে।
এখন সন্ধ্যার সময় বেশ থমথমে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী, সেনাবাহিনী আছেন, পুলিশ আছেন, র্যাব আছেন। সকালবেলা 12টার দিকে সরওয়ার্দী কলেজ এবং বাংলা কলেজের শিক্ষার্থীরা এসে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অবকাঠামো যেখানে হামলা চালায় সেটি আপনি দেখতে পাচ্ছেন যে ভেঙে চুরে একদম তছনছ করে দিচ্ছে। আমরা ভিতরে গিয়েছিলাম, ভেতরে একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে। ভেতরে প্রত্যেকটা জায়গায় ভাঙা এবং প্রিন্সিপালের রুম থেকে শুরু করে চেয়ারম্যানের রুম, প্রত্যেকটা ক্লাসরুম, প্রতিটা জায়গায় ভাঙচুর অবস্থা। এবং বলা হচ্ছে যে তারা দাবি করছে এখানকার যে বোর্ডের যে কাগজপত্র, ছাত্রছাত্রীদের যে মূল্যবান জিনিসপত্র সেগুলো চুরি করে নেওয়া হয়েছে, সেগুলো অনেক ভাঙচুর করে দেওয়া হয়েছে। সবকিছু মিলে আসলে বলা চলে যে এই মুহূর্তে আসলে এখানে উৎসুক জনতা ছাড়া আর কেউ নেই। তবে মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন। পরবর্তীতে সর্বশেষ খবর জানার জন্য আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, সহকর্মী মামুন আবদুল্লাহ জানাচ্ছিলেন এই মুহূর্তে ড্যামরা এলাকায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে সেটা নিশ্চিত করা সবার কর্তব্য। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার বিরোধী কর্মসূচি সহ গণতান্ত্রিক সব আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের আদালতের পাশাপাশি জনগণের কাছেও প্রত্যাখ্যাত করার মতো পরিস্থিতি তৈরির কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কার ও নির্বাচন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তারেক রহমান। মানুষের নিত্যদিনের সংকট সমাধানের তাগিদ দেন তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। বিএনপি ও জামাতের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সাধারণ সভায় যোগ দেন। মুক্ত গণমাধ্যম বাস্তবায়নের তাগিদ দেন সাংবাদিক নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। সোমবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আদেশ দেন। এর ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা। 19 নভেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে 19 নভেম্বর রুল সহ আদেশ দেয় হাইকোর্ট। সেই আদেশে 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপে নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ।
এর আগে আগারগাঁওয়ে রাস্তা আটকে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। সকাল 11টার দিকে রাস্তা অবরোধ করে তারা। এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ব্যাটারি চালিত রিকশা চালকরা বলছেন, তাদের এ আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা অনুপ্রবেশ করেছে। তারাই মূলত নানা অপকর্ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিকশা চালকরা। বলেন, তাদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেওয়া উচিত, মূল সড়কে নয়। অলিতে গলিতে রিকশা চালানোর কথাও বলেন তারা। বেলা 3টার দিকে অবরোধ তুলে নেয় রিকশা চালকরা। ঋণ দেওয়ার প্রলোভনে গ্রামের সহজ সরল মানুষকে ঢাকার শাহবাগে এনে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। রবিবার রাত থেকেই শাহবাগে জড়ো করা হয় বিভিন্ন বয়সী কিছু নারী পুরুষকে। বাস, মাইক্রোবাস যোগে বাইরে থেকে কয়েকশো মানুষকে ঢাকায় আনা হয়েছে। তারা বিভিন্নভাবে শাহবাগ সহ আশপাশে অবস্থান নেন। এই নারী পুরুষরা জানিয়েছেন, বিনা সুদে 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, এমন আশ্বাস দিয়ে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় এনেছেন। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব ব্যক্তির খোঁজ পাননি তারা। তাদের প্রত্যেককে একটি করে ফর্ম পূরণের পর ঢাকায় আনা হয়েছে। পরে জড়ো হওয়া ব্যক্তিদের বাড়ি ফিরে যেতে বলে পুলিশ। সোমবার শাহবাগে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে বিনা সুদে এবং জামানতে গরিবদের ঋণ দেওয়ার দাবিতে সমাবেশটি ডাকে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। রাজশাহীতে প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ ও পত্রিকা অফিসের সাইনবোর্ড ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার দুপুরে নগরের বোয়ালিয়া থানার কাছে এই ঘটনা হয়। আলেম ওলামা এবং তৌহিদি জনতার ব্যানারে 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে মানববন্ধন করে তারা। এ সময় কিছু বিক্ষুব্ধ জনতা প্রথম আলোর অফিসের প্রবেশ পথে থাকা সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। পরে আলুপট্টির মোড়ে সমাবেশ করে। অফিস বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি বিক্ষুব্ধরা। গাজীপুরে বন দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগ নেতার কলোনি সহ অর্ধশতাধিক স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বনে নির্মিত অর্ধশতাধিক ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয় 3 একর বনভূমি। বন বিভাগ জানায়, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে বন দখল করে ঘরবাড়ি নির্মাণ করে বনখেকোরা। বাধা দিলে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর বেশ কয়েকবার হামলা চালায় সন্ত্রাসীরা। বন বিভাগের দাবি, এই এলাকায় 9 একর বনভূমি দখলে নিয়েছে ভূমিদস্যুরা। পর্যায়ক্রমে সব সম্পত্তি উদ্ধার করা হবে। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় মামলায় অভিযুক্ত রিকশা চালক আরজু মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার দুপুরে তাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকা থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান নিরাপত্তা কর্মকর্তারা। এরপর রাত 2টায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ। দুর্ঘটনার সময় পথচারী নাইম এবং রিকশায় যাত্রী হিসেবে থাকা আবু হায়াত ও নাহিদ তাকে শনাক্ত করেন। এদের মধ্যে নাইম নির্মাণাধীন লাইব্রেরি ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক এন্টারপ্রাইজের অপারেটর। অপর দুজন আবু হায়াত ও নাহিদ সমাজবিজ্ঞান এক্সটেনশন ভবনের নির্মাণ শ্রমিক। কচুরিপানার স্তূপ জমেছে মধুমতি নদীর গোপালগঞ্জ সদর উপজেলার উর্ফির মানিকহার ব্রিজের নিচে। এতে গোপালগঞ্জের সাথে বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল ও খুলনার সরাসরি নৌযোগাযোগ বন্ধ হয়ে গেছে। 18 দিন ধরে চলছে এ অচল অবস্থা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধুমতি নদীর মধ্যে 5 ভাগে 30টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে মানিকহার ব্রিজ। এসব পিলারের ফাঁকে ফাঁকে জমেছে কচুরিপানার স্তূপ। নদীর প্রায় 500 মিটার এলাকায় এখন শুধু কচুরি আর কচুরি। বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। নদীতে নোঙর করে আছে অসংখ্য নৌকা, ট্রলার ও কার্গো। ট্রলার চলাচল করলে তো আমাকে ভালো হয়, ব্যবসা বাণিজ্য চলে, নাহলে তো সব ট্রলার আটকা থাকে। ব্রিজটা যে ব্লক করে রয়েছে, এতে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাতে নৌযানগুলো এই চলাচলের সুবিধা। আসলে যে সমস্যা, জনগণ কোনো ট্রলার নৌকা নিয়ে চলাফেরা করতে পারছে না, খুব সমস্যা হচ্ছে। এরা আশু পদক্ষেপ না নিলে ব্রিজেরও খুব ক্ষতিগ্রস্ত হবে। কচুরিপানা সরিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী। এক্সকাভেটর, ট্রলার এবং আধুনিক আরও যন্ত্রপাতি সংযোজন হবে এবং আমরা আশা করছি একটা মেসিভ পরিমাণের কাজ আগামী কয়েকদিনের মধ্যে করে আমরা কচুরিপানা স্বল্প সময়ে অপসারণ করতে পারব। প্রতিদিন এই নৌপথে অন্তত 300 নৌযানে খাদ্য, নির্মাণ সামগ্রী, জ্বালানি, কৃষি পণ্য সহ প্রয়োজনীয় সব পণ্য পরিবহন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
নকল নবিশ জাতীয়করণের দাবিতে অনশন পালন করেছে বৈষম্যের শিকার চাঁপাইনবাবগঞ্জের নকল নবিশরা। শিবগঞ্জ সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। শ্রমিক দলের কর্মী সভা হয়েছে সিলেটে। নগরী রিকাবি বাজারে কাজী নজরুল অডিটোরিয়ামে জেলা শ্রমিক দলের আহ্বায়ক শোরমান আলীর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। উপজেলা সদরের বিভিন্ন জায়গায় এই লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। পটুয়াখালীর বহালগাছিয়ার শিক্ষক দম্পতি হত্যা মামলার বাদীকে হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। জেলা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত দম্পতির সন্তান ও মামলার বাদী আব্দুল বাশার মোহাম্মদ আব্দুল্লাহ। খুলনার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। খুলনা প্রেস ক্লাবে ভুক্তভোগী সদস্যদের পক্ষ থেকে সম্মেলনের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে রাঙামাটিতে। চেম্বার অব কমার্স ভবনে কর মেলার উদ্বোধন করেন কর কমিশনার মোহাম্মদ মঞ্জুর আলম। সাতক্ষীরা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ বিকাশ থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে পুলিশ। সাতক্ষীরা পুলিশ লাইন্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধারের লক্ষ্যে বরিশালের হিজলায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানের দাবি জানান। ঝালকাঠির কাঠালিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন হয়েছে। ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলনে 130 জন ইমাম অংশ নেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা, শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা এলাকা। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন তারেক রহমান। ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, হাইকোর্টের নির্দেশনা। 1 মাসের স্থিতাবস্থা, আগারগাঁয়ে রাস্তা অবরোধ করে আজও বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।